কিসের এমন বিশ্রী গন্ধ? কে? নিশিরাতের কথকথায় সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বিশ্ব সাহিত্যের একটি রোমাঞ্চকর কাহিনী। আজকের নিবেদন বিশেষ ভৌতিক কাহিনী অতৃপ্ত আত্মা। বিশিষ্ট কিংবদন্তি সাহিত্যিক এডগার অ্যালান পোর কলমে। এডগার অ্যালান পো তার জীবনকাল জানুয়ারি 19, 1809 থেকে অক্টোবর 7, 1849। একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। পো তার লেখা কবিতা, ছোট গল্প এবং বিশেষ করে মৃত্যুর সাথে সম্বন্ধযুক্ত ছোট গল্প ও রহস্য গল্পগুলোর জন্য সবচেয়ে বেশি পরিচিত। পোকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পুরো আমেরিকান সাহিত্যের রোম্যান্টিসিজমের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি যে সময় ছোট গল্প লিখতেন সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট গল্প লেখকের সংখ্যা ছিল নগণ্য। এছাড়াও তিনি গোয়েন্দা কথা সাহিত্যিকের উদ্ভাবক ছিলেন বলে ধারণা করা হয়। শুধু তাই নয়, সেই সময় সাহিত্যের উদীয়মান ধারা বিজ্ঞান কল্পকাহিনীতে তার অবদান ছিল অনস্বীকার্য। আসুন আজ নিশিরাতের কথকথায় আমরা তারই গল্পের মাধ্যমে তাকে কুর্নিশ জানাই। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অতৃপ্ত আত্মা। লন্ডনে ফিরে এসে বহুদিন পর একটা মনের মতো বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম। আশা ছিল শহরের এক কোণে বাড়িটা হবে, সামনে থাকবে ছোট একটা ফুলের বাগান, কিন্তু লোকজন, ট্রামবাসের হট্টগোল যেন একদম শোনা না যায়। এই কল্পনার বাড়ি সর্বত্র খুঁজে চললাম। বেড়াতে বেড়াতে একদিন হঠাৎ আমার মনের মতো বাড়ি খুঁজে পেলাম। বড় রাস্তা থেকে সামান্য ভিতরে বড় বড় গাছে ঢাকা মস্ত বাগানওয়ালা পুরনো আমলের ভাঙাচোরা একটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটা দেখে মনে হলো খুব নির্জন আর নিরিবিলি, যেটা আমি মনে মনে খুব চাইছিলাম। তাছাড়া লোকজন আছে কিনা এই বাড়িতে, বা এই বাড়িটা ভাড়া দেওয়া হবে কিনা কিছুই জানতাম না। বাড়ির গায়ে কোথাও এই বাড়িটি ভাড়া দেওয়া হবে বলে কোনো বিজ্ঞাপন নজরে পড়ল না। কিন্তু বাড়িটা দেখে মনে মনে কেমন জেদ এলো, যেমনভাবেই হোক এই বাড়ি আমাকে ভাড়া নিতে হবে। বাগানের ওক কাঠের দরজা ঠেলে আমি সোজাসুজি ভিতরে ঢুকে পড়লাম। অদ্ভুত ব্যাপার, দরজাটা সশব্দে নিজের থেকে বন্ধ হয়ে গেল। বাগানে ঢুকেই মনে হলো আমি এক বিচিত্র জগতে এসে পড়েছি, বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোথাও মানুষের কোলাহল, ট্রামবাসের আওয়াজ, গোলমাল, চিৎকার, চেঁচামেচি কোনো কিছুই শোনা যায় না। চারপাশের পরিবেশটা যেন খুব শান্ত, মৌন, নিস্তব্ধতা ছড়ানো। পুরনো একটা ঝর্ণা দেখতে পেলাম। ঝর্ণা থেকে সব সময় জল ঝরছে। সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে চারপাশে। ফুলের উপর উড়ে বেড়াচ্ছে কয়েকটা মৌমাছি, প্রজাপতি। সামনের মাঠে বসবার আসনটা দেখে মনে হলো বহু পুরনো, অব্যবহারের জন্য ভেঙেও গেছে। সদর দরজা পেলাম বাগান পেরিয়ে। মনে মনে ইতস্তত করলেও সাহস করে দরজায় কড়া নাড়লাম। দেখলাম একজন বুড়ো মানুষ এসে দরজা খুলে দিলেন। কি বলে কথা শুরু করব তাই ভাবতে লাগলাম। খানিক ভেবে বললাম, শুনলাম এই বাড়িটা ভাড়া দেওয়া হবে। একটু রাগত গলায় ভদ্রলোক বললেন, না না,
নিশ্চয়ই ভুলছে না যেন আপনি, এমন কোনো কথা নেই। কি আর করি, ভাবলাম বাড়িটা ভাড়া নেওয়া হলো না। হঠাৎ ভদ্রলোকের স্ত্রী ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বললেন, বলুন তো, আপনি কি করে জানলেন? অবশ্য আমাদের কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে, কিন্তু সত্যি আমরা ভেবেছি আমাদের গ্রামের বাড়িতে চলে যাব এই বাড়িটা ভাড়া দিয়ে। আপনি যদি ভাড়া নিতে চান তাহলে ভিতরে এসে বাড়িটা সম্পূর্ণ দেখে যান। এই রকম প্রস্তাব শুনে আমি ভেতরে ঢুকে বাড়িটা ঘুরে ফিরে দেখতে লাগলাম। দেখলাম বাড়িটা ভীষণ পুরনো, হাড়গোড় সব বেরিয়ে গেছে, সর্বত্র ইট কাঠ ভেঙে পড়েছে, আসবাবগুলো খুব পুরনো, অনেক জায়গায় ঝুল জমেছে, জায়গায় জায়গায় কালিও পড়েছে। তবুও কি জানি কেন বাড়িটা খুব ভালো লাগলো আমার। মনে মনে ভাবলাম বাড়িটা আমি নেবই, যেমন করেই হোক। এখানে বসে পড়াশোনা দারুণ হবে। বাড়িটা খুব সুন্দর। সংস্কার বসে আমি না জিজ্ঞাসা করে পারলাম না, আচ্ছা আপনারা বাড়িটা ছাড়ছেন কেন? লক্ষ্য করলাম বিরক্তি ছাপ পড়ল ভদ্রমহিলার চোখে মুখে। তিনি নরম সুরে বললেন, সত্যি কথা বলতে কি, এই বাড়িটাতে আমরা থাকতে পারছি না। ঘরে নানা রকম অলৌকিক ঘটনা ঘটে বাড়ির একদম পেছনের দিকে সেই ঘরটায়। আজকাল বাড়ির মধ্যেও এই ধরনের নানান প্রকার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার স্বামী কানে একটু খাটো বলে তিনি অনেক কিছুই শুনতে পান না। এই বাড়িটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সব সময় তাদের যেন পায়ের আওয়াজ শুনতে পাই। আমাদের পক্ষে অসম্ভব ভয় হয় এই বাড়িটাতে থাকতে। জানেন, এই বাড়িটায় আমরা বেশি দিন আসিনি। এই বাড়িতে থাকতেন আমার স্বামীর এক দাদা। তারই মৃত্যুর পর আমরা এই বাড়ির মালিক হই। অবশ্য আমার স্বামীর দাদা বাড়ির সামনের দিকেই থাকতেন, কোনোদিনই কেউ ব্যবহার করেনি পেছনের দিকটা। হঠাৎ করে একটা চাপা নিঃশ্বাস ফেলে চুপ করে রইলেন ভদ্রমহিলা। আমার মনের বাসনা পূর্ণ হলো। বাড়িটা ভাড়া নিলাম অনির্দিষ্টকালের জন্য। দিন দুয়েকের মধ্যে বুড়ো বুড়ি তাদের বাক্স বিছানা সব নিয়ে চলে গেলেন, কিন্তু বেশিরভাগ পুরনো জিনিসপত্র রেখে গেলেন। প্রথম দিন বাড়িতে ঢুকে খুব আনন্দ পেলাম। সারা বাড়ি ছুটে বেড়ালাম বাচ্চা ছেলের মতো। কোন ঘরে কি আসবাবপত্র সাজাবো, কোথায় কি রাখবো তা প্রথম দিনে ঠিক করে ফেললাম। তালা ঝুলানো ছিল পিছনের একমাত্র ছোট ঘরে। আমি তালা খুলে ভিতরে ঢুকতেই সমস্ত শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠল, গায়ে কাঁটা দিতে লাগলো, কিরকম যেন একটা ভয় ভয় অবস্থা। মনে হলো খুব রহস্যপূর্ণ, আর এক পাও এগোতে ইচ্ছে করল না। এই ঘরে একটাও আসবাবপত্র ছিল না, সম্পূর্ণ ফাঁকা। ঘরটা আবার তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। দোতলার দুটি ঘর সাজিয়ে গুছিয়ে নিলাম আমি আর আমার সেক্রেটারি মিলে। আমার সেক্রেটারি আমার চেয়ে বয়সে বেশ বড়। আমাদের কোনো চাকর বাকর ছিল না। রাত্রিটা শুধু ঘরে ঘুমোতাম, বাইরে হোটেলে খেয়ে এসে। ঘুমোতাম বললে মিথ্যে কথা বলা হবে, কারণ আমরা দুজনেই সারা রাত্রি জেগে থাকতাম আর ভয় কাঠ হয়ে থাকতাম। বেশ মনে আছে প্রথম দিনটার কথা। আমরা উপর নিচের সমস্ত ঘরের দরজা জানলা দেখে শুনে বন্ধ করে তারপর নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আমার মাথার ঠিক উপরেই ইলেকট্রিক আলো ছিল, তাই ভাবলাম একটা বই পড়ি। বইটা পড়ছি বেশ মেজাজে। হঠাৎ চমকে উঠলাম একটা ভারী আওয়াজ শুনে। স্পষ্ট বুঝতে পারলাম নিচের দরজা খুলে কে যেন ভিতরে ঢুকল। বইপত্র বন্ধ করে কান পেতে শুনতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। এমনকি বাগানে একটা পাতা পড়ারও শব্দ পেলাম না। অপেক্ষা করতে লাগলাম অধৈর্য হয়ে কিছু শুনবার জন্য। খানিক বাদে পায়ের শব্দে চমকে উঠলাম। মনে হলো কে যেন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। প্রথমে সে হল ঘরে ঢুকল, তারপর ক্রমশ মনে হলো আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। পায়ের শব্দটা ঠিক আমার ঘরের সামনে এসে থামল। আমি কোনো উপায় না দেখে
আলো জেলে হাতে মোটা ডান্ডা নিয়ে দরজার সামনে অপেক্ষা করে রইলাম। ভাবলাম নিশ্চয়ই চোর ডাকাত হবে, পা ফেলছে খুব সাবধানে। ঠিক আছে, আমিও রেডি। হাতের ডান্ডাটা দেখতে লাগলাম এই কথা ভেবে। কে যেন বাইরে থেকে দরজায় চাপ দিচ্ছে বুঝলাম। হঠাৎ দরজাটা শব্দ করে খুলে দিলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না, শুধু গাঢ় অন্ধকার চারদিকে। মনে মনে বললাম, তাহলে দস্যু ডাকাত নয়, বাঁচা গেল। পর মুহূর্তেই ভয় শিউরে উঠলাম। ভয়ে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। তাহলে বাইরের আলো জ্বাললাম, কাউকে দেখতে পেলাম না, কিন্তু অনুভব করতে পারলাম কে যেন দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি ভীষণ ভয় পেয়ে চিৎকার করে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। বাকি রাতটা বিছানায় বসেই কাটিয়ে দিলাম। কখন যে সূর্য উঠেছে, লোকজন জেগেছে, সেসব দিকে আমার আর কোনো খেয়ালই ছিল না। অনেক পরে দিনের আলোয় সাহস করে বাইরে বেরিয়ে এলাম। দিনের আলোয় রাত্রির ভয় সব দূর হয়ে গেল ঠিকই, কিন্তু রাতের ঘটনাটাকে কিছুতেই আমি উড়িয়ে দিতে পারলাম না। অন্য কেউ হলে একে মনের ভুল বা স্বপ্ন ভেবে উড়িয়ে দিত, কিন্তু আমি তো সারাটা জীবনই প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করেছি। তাই তাড়াতাড়ি আমার সেক্রেটারি পার্কারকে ডেকে বললাম, কি হে, কাল রাতে তোমার কেমন ঘুম হলো? পার্কার বিমর্ষ মুখে বলল, আর একদিন ওই বাড়িতে থাকবো না স্যার, থাকলে আমি পাগল হয়ে যাব। আমি ব্যাপারটা বুঝতে পেরে বললাম, তুমিও কাল রাত্রে ওইসব শব্দ শুনেছ? তাহলে আমার কোনো খোঁজ খবর নাওনি কেন? প্রশ্ন করলেও মনে মনে ভাবলাম, আমি যখন এত কাবু হয়ে গেছি, ও বেচারা নিশ্চয়ই ভয়ে আরো বেশি কাবু হয়ে গেছে। আমার চেয়ে বয়সে বড়, কিন্তু বড় হলে কি হবে, ওর স্ত্রী ছেলে মেয়ে রয়েছে, তাই ভয়ে আরো দুর্বল হয়ে পড়েছে। পার্কার আবার ভয় ভয়ে বলল, চলুন স্যার, এখান থেকে আমরা চলে যাই। এ বাড়িতে নিশ্চয়ই ভূত আছে। এটা এটা ভূতের বাড়ি, আর এখানে আমরা থাকবো না স্যার। ওর কথা শুনে আমার সাহসের মাত্রাটা আরো বেড়ে গেল। বললাম, ভূত আছে জেনেই এই বাড়ি আমরা ভাড়া নিয়েছি। তুমি তো জানোই ভূত প্রেত নিয়েই আমার চর্চা। সে যাই হোক, আমি এখানেই থাকব। সেদিন রাত্রে আমরা সব রকম ব্যবস্থা করে ভূতের জন্য অপেক্ষা করতে লাগলাম। দরজার সামনে দুটো ইজি চেয়ারে বসে সারা রাত আমরা কফি আর চা খেয়ে গল্প করে কাটিয়ে দেবো ভাবলাম। রাত 10টা পর্যন্ত কোনো কিছুই টের পেলাম না। একটা সময় আমাদের খুব ঘুম পেয়ে গেল, আর ঠিক তখনই আগের দিনের মতো অদৃশ্য পায়ের শব্দ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে লাগলো। মনে হলো সিঁড়ির আলোটা কে যেন জ্বালিয়ে দিল। পার্কার চারদিকে দেখে নিয়ে বলল, এ নিশ্চয়ই কোনো বদমাইশের কাজ স্যার। আমরা দুজনেই ছুটে সিঁড়িতে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কাউকেই কোথাও দেখতে পেলাম না। উঁকি মেরে দেখলাম নিচের হলঘরেরও সমস্ত আলো জ্বলছে। হলঘরে ঢুকতেই মনে হলো কে যেন পটপট করে সমস্ত আলোগুলো নিভিয়ে দিল। তারপর কে যেন মেহেলি কণ্ঠে ব্যঙ্গের হাসি হেসে জানলাগুলো সব বন্ধ করতে লাগলো। আমরা দুজনে দৌড়ে আবার উপরে উঠে এলাম। সেদিন রাতে আর নতুন কিছুই ঘটল না, কোনো মতে রাত কেটে গেল। পরের দিন রাতের খাওয়া দাওয়ার পর আমি আর পার্কার আলোচনায় বসলাম, কি করা যায়। ভূত সব বাজে কথা স্যার, আমার মনে হয় কোনো পাজি লোকের কাজ এসব। তাছাড়া ভূত কখনো আলো জ্বালতে পারে? যার জন্য আমি একটা ভালো জাতের কুকুর এনে রেখেছি স্যার, আজ সব বদমাইশি ধরতে পারবো। আমি বললাম, ভূত না হয় আলো জ্বালতে পারে না, কিন্তু সিঁড়িতে ওই পায়ের শব্দটা কিসের? পার্কার আমার কথায় বাধা দিয়ে বলল, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ভূতের কোনো দেহ নেই, ভূত অদৃশ্য। তাহলে পায়ের আওয়াজ হয় কি করে স্যার? পরামর্শ সেরে বাড়িতে ঢুকতেই কুকুরের চিৎকার শুনতে পেলাম। কুকুরটা পার্কারের ঘরে বাঁধা ছিল। চিৎকার শুনে মনে হলো কুকুরটা খুব ভয় পেয়েছে। আমাদের দেখে ওর যেন সাহস ফিরে এলো। কুকুরটাকে নিয়ে আমরা দুজনের সমস্ত বাড়ি ঘুরে দেখলাম, কিন্তু আশ্চর্য,
ওটা কিছুতেই সেই বন্ধ ঘরের সামনে গেল না, বরঞ্চ একটা অদ্ভুত গোঙানির মতো আওয়াজ করতে লাগলো। ওর গায়ের সমস্ত লোমগুলো খাড়া হয়ে উঠল। ভয়ে কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। ওর অবস্থা দেখে আমিও ভয় পেয়ে গেলাম, তাই কুকুরটাকে সঙ্গে করে উপরে উঠে আসলাম। একটু পরেই কুকুরটা কেমন নেতিয়ে পড়ল। তারপরেই শুনতে পেলাম কে যেন নিচ থেকে উপরে উঠে আসছে সিঁড়ি বেয়ে। ক্রমশ পায়ের আওয়াজ ভারী হয়ে এলো। আমি আর পার্কার দুজনেই ভয়ে জড়াজড়ি করে ঘর থেকে বের হয়ে এলাম। পায়ের শব্দের সঙ্গে গলার আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম রাতের পাহারাওয়ালা পুলিশ দেখে আমাদের ধরে প্রাণ এলো। পুলিশ দেখলে যে এত আনন্দ হয় এর আগে আমি কোনোদিনই বুঝতে পারিনি। পুলিশ মশাই আমাদের উপর ভীষণ চটেছিলেন, তাই বলতে শুরু করলেন, এত রাত্রে আপনারা কি করছেন বলুন তো? কি ব্যাপার বলুন তো আপনাদের? এই 5 মিনিট আগেই দেখলাম বাড়ির সদর দরজা জানলা সব বন্ধ, আলো জ্বলছে না। আর এখন দেখছি সদর দরজা হাট করে খোলা, সব আলোই জ্বলছে। বাগানে এসে শুনলাম কুকুরটা তারস্বরে কাঁদছে, তাই ওপরে উঠে এলাম। অবাক লাগছে, দরজা জানলা কেন বন্ধ করে দেননি? তাই দেখতে আসলাম। ঠিক করে বলুন তো, কিছু হয়েছে নাকি? আমরা সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়েছিলাম, তাই কী করে যে খুললো আমরা নিজেরাও বুঝতে পারছি না। পুলিশ আমাদের কথা শুনে বলল, নিশ্চয়ই এই বাড়িতে একদল বদমাইশ লোক ঢুকেছে। আপনারা আমার সঙ্গে চলুন, আমি সারা বাড়ি তল্লাশ করব। কি করব আমরা? সত্যি তো বাড়ির সমস্ত দরজা জানলা খুলে হাঁ হয়ে রয়েছে, গোটা বাড়িতে আলো জ্বলছে। তাই কিছু না বলে পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে সারা বাড়ি টহল দিলাম। কিন্তু কুকুরটা আর উঠল না, ও সমানে হাঁপাতে থাকলো। আমরা সারা বাড়ি খুঁজেও কোথাও কিছু দেখতে পেলাম না। পুলিশ অফিসার আমাদের নাম ঠিকানা টুকে নিয়ে চলে গেল। কিন্তু সেদিন থেকে বেশ কয়েক রাত আমাদের সাথে আর কোনো অঘটন ঘটল না। প্রায় 5-6 দিন বাদে আমার এক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো। এই বাড়ি দেখেই অবাক হয়ে বলল, এ বাড়িতে তুমি আছো কি করে? এটা তো ভূতের বাড়ি। তুমি কি করে জানলে? কয়েক বছর আগে আমার মেসোমশাই কয়েকদিন এই বাড়িতে ছিলেন, তাতেই টের পেয়েছিলাম এটা নির্ঘাত ভূতের বাড়ি। ঠিক আছে, তুমি একটা প্রমাণ দেখো। একটা সাদা কাগজ খামে ভরে তোমার ওই টেবিলের দেরাজে রেখে দাও দেখি। বন্ধুর কথা মতো আমি একটা সাদা কাগজ দেরাজে রেখে দিলাম। প্রায় মাসখানেক বাদে বাড়িতে বন্ধুদের ডিনারে নেমন্তন্ন করলাম। নানান গল্পের মধ্যেই বাড়িটাতে যে ভূত আছে সেই কথাও বললাম। তখনই বন্ধুরা সবাই মিলে প্ল্যানচিট করার কথা বলল। প্ল্যানচিট টেবিলে 3 মিনিটের মধ্যেই এক অশান্ত আত্মা উপস্থিত হলো। একটা কাগজে লেখা ফুটে উঠল, আমি কার্ল ক্রিক। এই বাড়িতে আগে আমি থাকতাম। এর চেয়ে বেশি কিছু জানতে চাও তো নিচের বদ্ধ ঘরে চলে এসো। আমরা সবাই নিচের বন্ধ ঘরটাতে এসে একটা মোমবাতি জেলে বসলাম। আবার শুনতে পেলাম অশরীরী আত্মাটি বলে উঠল, আমি কার্ল ক্রিক। এই ঘরে আমি আমার বিস্তুত ভাই আর্থার লিটলকে খুন করে পুঁতে রেখেছিলাম। আপনার আত্মার শান্তির জন্য আমরা কিছু করব কি? প্রথমটায় কোনো উত্তর পেলাম না। অনেকক্ষণ পর বিরক্ত হয়ে লিখল, দয়া করে এই বাড়িটা ছেড়ে দাও, তাহলেই আমার শান্তি হবে। এতদিন আমি যে একটা সাদা কাগজ খামে ভরে দেরাজে রেখে দিয়েছিলাম সে কথা ভুলেই গেছিলাম। সেটা মনে পড়তেই তাড়াতাড়ি খুলে খামবন্দি কাগজটা নিয়ে আসলাম। দেখলাম তাতেও একই কথা লেখা আছে, দয়া করে এই বাড়িটা ছেড়ে দাও, তাহলে আমার শান্তি হবে। পরের দিন আমি বাড়িটার সমস্ত দলিলপত্র খুঁজে দেখতে লাগলাম। দেখলাম সত্যি 30-40 বছর আগে এই বাড়িতে এক জার্মান ডাক্তার কার্ল ক্লিট ও তার স্ত্রী শার্লট বাস করতেন। আর মাঝে মাঝে ডাক্তারের এক আত্মীয় আর্থার লিডল নামে
এক যুবক এসে থাকতেন, কিন্তু একদিন রাত্রে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই কিছুদিন পরে কার্ল আর শার্লট এই বাড়ি ছেড়ে জার্মান চলে গিয়েছিলেন। দলিলপত্র দেখে শুনে আমার মনের অদম্য ইচ্ছাটা আরও বেড়ে গেল। ভাবলাম যেমন করেই হোক এই কার্ল, শার্লট আর লিডেলের গোপন রহস্যটা আমাকে জানতে হবে এবং ওদের আত্মার শান্তির ব্যবস্থা করতে হবে। আমি জানি ওরা যতদিন জীবিত মানুষের কাছে ওদের মনের কথা বলবে না, ততদিন ওদের আত্মা মুক্তি পাবে না। তাই আমি বন্ধ ঘরটাতে ইলেকট্রিক আলোর ব্যবস্থা করলাম। ঘরটা চুনকাম করলাম, টেবিল চেয়ার পাতলাম। তারপর আমার সব বন্ধুদের খবর দিয়ে সবাইকে আসতে বললাম। সন্ধ্যা হবার আগেই এক অন্ধ মিডিয়ামকে নিয়ে তারা আমার বাড়িতে এসে হাজির হল। আমরা সবাই মিলে প্ল্যান চেট করতে বসলাম। কিছুক্ষণের মধ্যেই দরজার সামনে একটা ছায়া দেখতে পেলাম। আস্তে আস্তে ছায়াটা একটা মানুষের মূর্তি ধরে ঘরের মধ্যে ঢুকল। মূর্তিটার মুখ শুকনো, চুলগুলো উস্কো খুস্কো, খোঁচা দাড়ি, সব মিলিয়ে দেখে মনে হলো শীর্ণকায় এক যুবক। দেখে বুঝলাম এই নিশ্চয়ই কার্ল ক্লিট। খুব করুণ দেখাচ্ছিল ওকে। আমি বললাম, আমি আপনার প্রতিবেশী, আলাপ পরিচয় করতে চাই। আপনি আপনার সম্বন্ধে কিছু জানালে ভালো হতো। আমি এসব চাই না। তুমি এখান থেকে গেলে আমি বাঁচি। তোমাকে তাড়াবার জন্য আমি এত চেষ্টা করছি, তুমি যাচ্ছ না কেন? বহু বছর তো এই বাড়িতে একা একাই কাটালেন, আপনার কোনো বন্ধু পেতে ইচ্ছে করে না? আমার কথা শুনে মনে হলো কার্ল বেশ খুশি হয়েছে। হতাশ গলায় বলল, আমি তো এই বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারবো না। আমি চিরকালের মতো এই বাড়িতে বাঁধা। লিডেলকে খুন করতে গেলেন কেন? এইবার দেখলাম কার্ল ভীষণ উত্তেজিত হয়ে উঠল। বলল, ওই শয়তানটাই তো আমাদের জীবনের শত্রু। ও আসার আগে আমি আর শার্লট কত সুখে না সংসার করেছি, খুব শান্তিতে ছিলাম। আর লিডেলটা দেশে কুকাজ করে আমার এখানে আশ্রয় নিল। দয়া করে আমি ওকে থাকতে দিলাম, আর ও কি করলো? আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সঙ্গে বদমাইশি করতে চাইতো, ওকে জ্বালাতন করত। শার্লট অশান্তির ভয়ে প্রথমে এসব কথা আমায় কিছুই বলতো না। একদিন লেখি ওকে চরম অপমান করলো। তখন ও কাঁদতে কাঁদতে এসে আমায় সব কথা বললো। শুনে আমি রাগে পাগল হয়ে গেলাম। ছুটে গিয়ে ওকে খুন করে ফেললাম। তারপরে ওর মৃতদেহটা এই ঘরের নিচে পুঁতে রেখেছি। এই ঘটনার পর থেকে শার্লট দিন দিন চিন্তা ভাবনায় শুকিয়ে রোগা হয়ে যেতে লাগলো। বছর খানেকের মধ্যেই ও মারা গেল। ওর মৃত্যুর পর আমি একা একা থাকতে পারতাম না। আমি আত্মহত্যা করলাম। তুই এখন যে ঘরে থাকছো সেই ঘরেই আমি আত্মহত্যা করি। এরপর থেকে আমরা বেশ সুখেই এই বাড়িতে বসবাস করছি। শুধু মাঝে মধ্যে লিডল এসে আমাদের সুখের সংসার ভেঙে দিয়ে যায়। এইভাবে চলে যাচ্ছে বছরের পর বছর। আমরা ছাড়া এই বাড়িটাতে কাউকে থাকতে দিই না। কিন্তু তোমাদের মতো কেউ এসে থাকলে আমি তাকে কিছুতেই তাড়াতে পারি না। তুমি যদি সত্যি আমাদের দুটো আত্মাকে শান্তি দিতে চাও তাহলে আর থেকো না। এই ঘরে একটা টেবিল আর দুটো চেয়ার রেখে যাও।
আর সন্ধ্যের পরে নিচের তলায় এই দিকটায় আর কেউ এসো না। এই কথা শোনার পর আমি সেই মতোই সব রকম ব্যবস্থা করলাম। সেই কারণেই মনে হয় আমরা যে কদিন আর এই বাড়িতে ছিলাম আর কোনো রকম গন্ডগোল হয়নি। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগের দিন স্বপ্ন দেখলাম কার্ল আর শার্লট হাত ধরাধরি করে আমার বিছানার সামনে এসে দাঁড়িয়েছে। ওদের মুখ দুটো দেখে মনে হলো ওরা ভীষণ খুশি। বললাম, কাল এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব। আপনাদের সহযোগিতা পেয়েছি, এই যথেষ্ট। আমার কৃতজ্ঞতা জানবেন। কার্ল আমার কথার উত্তর দিল, তোমার মতো বন্ধু আমি জীবিত অবস্থায় পাইনি। শুধু কতগুলো অকৃতজ্ঞের দেখা পেয়েছি। আমরাও তোমার কাছে কৃতজ্ঞ। যাওয়ার আগে বন্ধু হিসেবে একটা উপকার করে দিয়ে যাও। এই ঘরের কোণে আমার আঁকা শার্লটের একটা ছবি আছে। তুমি ছবিটা খালি পুড়িয়ে ফেলো, আর ওই ঘরটা ভেঙে ফেলতে পারো কিনা একবার চেষ্টা করে দেখো। আর যেদিন তুমি আমাদের দুনিয়ায় আসবে সেদিন তোমার এই বন্ধু দুটি তোমাকে সাদরে গ্রহণ করবে, এটা জেনে রেখো। যাওয়ার দিন সকালে ঘরের কোণে সুন্দরী রমণী শার্লটের বিবর্ণ ছবিটা দেখতে পেলাম। সেটা তখনই পুড়িয়ে ফেললাম। এরপর বাড়িওয়ালাকে না জানিয়েই আগে সেই ছোট ঘরটা ভেঙে ফেলার ব্যবস্থা করলাম। তারপর সব কথা বাড়িওয়ালাকে জানালাম। আমার মনে হয় এই গল্পটি শুনে শ্রোতারা বাড়িটি কোথায় বা বাড়ির ঠিকানা কি জানতে নিশ্চয়ই আগ্রহী হবেন। তাই আগেই ক্ষমা চেয়ে বলছি, আমার পক্ষে সেটি জানানো সম্ভব না। কারণ বাড়িওয়ালা আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাড়ির ঠিকানা এবং ঘটনা কাউকে জানানো যাবে না। অতএব বুঝতেই পারছেন। এতক্ষণ শুনছিলেন এডগার অ্যালান পো রচিত অতৃপ্ত আত্মা, শ্রুতি রূপান্তর শাশ্বতী। বিভিন্ন চরিত্রে অনন্যা, অমিত, জয়ন্ত এবং RNM অভিষেক। পোস্টার ডিজাইন জয়ন্ত। সমগ্র পর্ব পরিচালনায় শাশ্বতী। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সাহিত্যে থাকুন। নমস্কার।